হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এক ক্লাসেই ৩৫ মার্ক এই পর্বের আরো একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পুরো ক্লাস জুড়ে আছি তোমাদের মানিক ভাইয়া। আজকে আমরা এমন একটা প্যাসেজ নিয়ে কথা বলবো, এটা পড়তে গেলে অনেক শিক্ষার্থী ভয়ে এটাকে বাদ দেয়, যেটা পড়বো না, এটা বাদ রাখি। কিন্তু এইটা থেকে কিন্তু আমাদের ইতোমধ্যেই ২৪ সালে আমাদের সিনপ্যাসেজ 1 আসছে এবং এটা এর আগেও কিন্তু আমাদের সামারিতে এবং ফ্লোচার্টে আসছে। সো এটাকে বাদ দেওয়ার আদৌতে কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের ৯টা বোর্ডে অথবা টেকনিক্যাল বোর্ডে পরীক্ষায় চলে আসতে পারে। তাই আজকে আমরা একটা ক্লাসের মাধ্যমে এই পুরো প্যাসেজটাকে অ্যানালাইসিস করে সেটা বোর্ডে আসা এমসিকিউ, কোয়েশ্চেন, ফ্লোচার্ট, সামারি সব কিছুকে গুছিয়ে দিব, যেন তোমরা এই টপিকটা দেখে ভয় না পেয়ে বরং আরো আনন্দের সাথে তোমরা এটাকে পরীক্ষায় অ্যান্সার করতে পারো। চলো শুরু করছি আজকে আমাদের জার্নি, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। ওকে, তাহলে আজকে আমরা পড়াশোনা করব যে প্যাসেজটা নিয়ে, এটার নাম কি? অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকাল অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। অর্থাৎ এই বয়সন্ধিকালের সাথে জড়িত এমন কিছু সমস্যা যেটা বাংলাদেশের মধ্যে হয়। অর্থাৎ আমরা বয়সন্ধিকাল এবং বাংলাদেশে এই বয়সন্ধিকালীন সময়টাতে ছেলে মেয়েদের কি ধরনের প্রবলেমের শিকার হতে হয়, এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আজকে আমরা শুধু জানবো। চলো দেখো, ইতোমধ্যে কিন্তু এটা ২৪ সালে, ২৩-এ আসে নাই কোনো বোর্ডে, বাট ২৪ সালে এটা কিন্তু সিনপ্যাসেজ 1 এ আসছে, মানে এমসিকিউ এবং এসএকিউ। সেটা কোথায়? ময়মনসিংহ বোর্ড। সো এটাকে ছাড়ার কোনো রকম সুযোগ আমাদের কিন্তু নাই। চলো আমরা প্যাসেজটা যাওয়ার আগে আমরা একটা ছবি দিয়ে ইলাস্ট্রেট করি। আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা প্যাসেজের সাথে সম্পৃক্ত রিলেটেড কোনো ছবি দিয়ে তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য। কারণ আমরা একটা জিনিস শুধু পড়ে, শুধু দেখে যেভাবে মনে রাখতে পারি, তার চেয়ে অনেক গুণ বেশি মনে রাখতে পারি যদি সেটাকে ছবির মাধ্যমে, চিত্রের মাধ্যমে যদি সেটাকে, বা ভিডিওর মাধ্যমে যদি ফুটিয়ে তোলা হয়। আমরা একটু ছবিগুলোকে দেখে থাকো। এইখানে কয়েকটা ব্যাপার ফুটে উঠেছে, এটার মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করো। এখানে দেখছি আমরা একটা ছোট্ট বাবু বা সন্তানকে কোলে নিয়ে মা, এবং মায়ের চেহারাটা তোমরা যদিও এখানে ভিডিওতে খুব বেশি ক্লিয়ার না, বাট ওনার বয়স কিন্তু খুব বেশি না, খুব কম, হয়তো দেখা যায় ১৬ বছর হবে, হয়তো টেনে টুনে ১৬ বছরের মতো হবে। এইখানে দেখতে পাচ্ছি যে একটা কিশোর ছেলে, হ্যাঁ, মুখের অবয়ব বোঝা যাচ্ছে যে তার বয়স খুব একটা বেশি না, হ্যাঁ, ছোট বয়সের ছেলে, সে ধূমপান করছে। এইখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ড্রাগস এর এখানে চিত্র। আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে, একটা বধূ, যার বয়স খুব বেশি না, ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। আর এখানে এমন একজন মাকে দেখতে পাচ্ছি যার মায়ের কোলে হচ্ছে খুব অসুস্থ, রুগ্ন একটা সন্তান। তাহলে এই চিত্রগুলোকে যদি আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি, যে এই যে ছোট্ট বাবু কোলে একটা অল্প বয়স্ক মায়ের হাতে, তারপর হচ্ছে সেখানে বাবুটা অসুস্থ, সেখানে অল্প বয়সে বিয়ে, তারপর হচ্ছে মাদক এবং ধূমপান, এই সবগুলো চিত্র বাংলাদেশের এই বয়ঃসন্ধিকালের সাথে জড়িত এক একটা সমস্যা। অর্থাৎ এই সমস্যাগুলোর পেছনে বয়ঃসন্ধিকালের কিভাবে জড়িত, বয়ঃসন্ধিকালটা কিভাবে এই সমস্যার সাথে জড়িত হলো, এগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। চলো আমরা প্যাসেজে চলে যাই, মূল প্যাসেজে। হ্যাঁ, কি বলছে দেখো। অ্যাডোলেসেন্টস constitute a nation's core resource, okay, for national renewal and growth. হ্যাঁ, অ্যাডোলেসেন্টস, দেখো অ্যাডোলেসেন্স হচ্ছে বয়ঃসন্ধিকাল। আর অ্যাডোলেসেন্টস কারা? অ্যাডোলেসেন্টস হচ্ছে ওই বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েরা, তাদেরকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্টস বা কিশোর কিশোরী। হ্যাঁ, বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরী বলতে পারো, বা শুধু কিশোর কিশোরী বললেও হবে। তাহলে এইটা একটা কিন্তু কমন নাউন। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? কিশোর কিশোরী, কিশোর কিশোরী। অর্থাৎ আমরা জানি কি, যাদের বয়স আসলে 13 থেকে শুরু করে 18 পর্যন্ত। তাহলে এই বয়সের ছেলেমেয়েরা কনস্টিটিউট, কনস্টিটিউট এখানে একটা ভার্ব, ভার্ব অর্থ হচ্ছে গঠন করা, গঠন করা। এটা সিনোনিম কি পেতে পারো? এটা সিনোনিম আসতে পারে হচ্ছে মেক, হতে পারে, এটা সিনোনিম হতে পারে ফর্ম, হ্যাঁ, বা হতে পারে ক্রিয়েট, গঠন করা। ঠিক আছে, ক্রিয়েট বলেছে। অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্সেস। কোর মানে কি? মূল। তাহলে কিশোর কিশোরীরাই হলো বা তৈরি করে একটা দেশের, একটা জাতির কোর, মানে হচ্ছে মূল। কোর মানে কি? মূল বা সেন্ট্রাল,
সেন্ট্রাল, ওকে, সেন্ট্রাল, কেন্দ্রীয় সম্পদ। তাহলে রিসোর্স মানে কি? সম্পদ। তাহলে কিশোর কিশোরী হলো একটা রাষ্ট্রের মূল সম্পদ। কিসের মূল সম্পদ? কিসের মূল সম্পদ? ফর ন্যাশনাল রিনিউয়াল, রিনিউ থেকে রিনিউয়াল, খেয়াল করো এটা কিন্তু একটা নাউন ফর্ম, হ্যাঁ, নাউন ফর্ম। এইটার ভার্ব ফর্মটা হচ্ছে রিনিউ, রিনিউ, হ্যাঁ, এটা হচ্ছে ভার্ব। তাহলে নবায়ন, রিনিউয়ালের বাংলা কি পাবা? জাতীয় নবায়ন। অর্থাৎ নবায়ন বলতে বোঝাচ্ছে যে একটা রাষ্ট্রকে নব নব উন্নতি করা, প্রতিনিয়ত উন্নতির দিকে নিয়ে যাওয়া, নতুনত্বের দিকে নিয়ে যাওয়া, নতুন নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাওয়া। তাহলে জাতীয় নবায়ন এন্ড গ্রোথ, গ্রোথ মানে আমরা জানি কি? বৃদ্ধি বা উন্নতি বলতে পারো, বৃদ্ধি। তাহলে বলেছে কিশোর কিশোরীরা হলো একটা রাষ্ট্রের জাতীয় নবায়ন ও বৃদ্ধির সবচেয়ে মূল চালিকা শক্তি বা মূল সম্পদ। তাহলে একটা রাষ্ট্রের যে নবায়ন হবে, নতুন নতুন সে চিন্তা করবে, নতুন নতুন আবিষ্কার করবে, রাষ্ট্রটা বৃদ্ধি পাবে, উন্নতি হবে, ইকোনমিক গ্রোথ হবে, এটার একদম সেন্ট্রাল রিসোর্স, একদম মূল যেই কারিগর, মূল যেই কেন্দ্রীয় সম্পদ, সেটাকে ওই দেশের কিশোর কিশোরীরা। ওই দেশের কিশোর কিশোরী যত বেশি ইনোভেটিভ হবে, যত বেশি তারা সাইন্টিফিক হবে, যত বেশি তারা লজিক্যাল হবে, যত বেশি তারা এডুকেটেড হবে, যত বেশি তারা শক্তিশালী হবে, ওই দেশের সম্পদ মানে তত বাড়লো। ওই দেশের ইনোভেশন বেশি হবে, ওই দেশের আইডিয়া জেনারেশন বেশি হবে, ওই দেশের কাজ বেশি হবে, সো রিনিউ হবে, গ্রো হবে। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড, পিরিয়ড মানে কি? একটা সময়কাল। বয়সন্ধিকাল হলো একটা সময়কাল ইন লাইফ, মানুষের জীবনের, ওয়েন, যখন, যখন ট্রানজিশন, ট্রানজিশন মানে কি? রূপান্তর, বলেছিলাম তোমাদেরকে, রূপান্তর, ট্রানজিশন, রূপান্তর। ট্রানজিশন মানে কি বোঝায়? একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়া, ধাপান্তর, রূপান্তর, পরিবর্তন। তাহলে বলেছে মানুষের জীবনে বয়সন্ধিকাল এমন একটা সময় when transition from childhood to adulthood takes place। সুন্দর একটা গ্রুপ ভার্ব আছে, খেয়াল করার অর্থ কি? টেক প্লেস। টেক প্লেস শব্দ অর্থ হচ্ছে ঘটা, কি? ঘটা, অর্থ হচ্ছে হ্যাপেন, হ্যাপেন, ওকে, অথবা অকার, ঘটা। তাহলে বলেছে যে বয়সন্ধিকাল হলো মানুষের জীবনের এমন একটা সময়, যেই সময়টাতে শৈশব থেকে, দেখো কি বলছে, শৈশব থেকে প্রাপ্তবয়স্কের পথে রূপান্তরটা ঘটে। আরেকবার খেয়াল করো, বয়সন্ধিকাল হলো মানুষের জীবনের এমন একটা ধাপ, বয়সন্ধিকালটা হচ্ছে এমন একটা ধাপ, যেই ধাপটার মাধ্যমে চাইল্ডহুড থেকে প্রাপ্তবয়স্কের পথে রূপান্তর ঘটে। আগে ছিল কি? বয়সন্ধিকাল আগে ছিল কি? শিশু, 12 বছর এক পর্যন্ত শিশু, তারপরে সে হয়ে যায় কি? প্রাপ্তবয়স্ক। তো এই ট্রানজিশনের টাইমটা কি? এই ট্রানজিশনের টাইমটা হচ্ছে আমাদের বয়সন্ধিকাল। and behaviors and lifestyles are shaped, এবং এই বয়সন্ধিকালে আমাদের আচরণ এবং জীবনধারা, আচরণ এবং জীবনধারা, আচরণ এবং জীবনধারা, জীবনধারা আর shaped মানে হচ্ছে এটা গঠিত হয়। অর্থাৎ বয়সন্ধিকালের সময়টাতে আমাদের আচরণ তৈরি হয়, আমরা কি ভালো আচরণ করবো না খারাপ আচরণ, আমাদের জীবনের স্টাইল কেমন হবে, আমি লাইফকে কিভাবে লিড করব, আমি কি ফোন টিপে লিড করব, নাকি আমি খারাপ কাজ করে লাইফটাকে লিড করব, এই আচরণ ও লাইফ স্টাইলটা শেপ হয়, একটা কাঠামোর মধ্যে আসে এই বয়সন্ধিকালের সময়টাতেই। অ্যাকর্ডিং টু, এইটা খুব সুন্দর একটা প্রিপোজিশন, প্রায় পরীক্ষায় আসে, বাট সহজ। অ্যাকর্ডিং টু অর্থ কি? অনুসারে, হ্যাঁ, অর্থ কি পাচ্ছে বলতো? অ্যাকর্ডিং টু, অনুসারে। এটা আবার অন্যভাবে আসতে পারে, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ, অ্যাকর্ডেন্স উইথ, সেম জিনিস। অ্যাকর্ডিং টু আর হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ, সেম জিনিস। বলেছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, বয়সন্ধিকাল হলো সেই সময়, উইচ শেপস দ্য ফিউচার, যা গঠন করে ভবিষ্যৎ, কাদের? অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফ, যেটা মেয়েদের এবং ছেলেদের ভবিষ্যৎ গঠন করে, জীবনের ভবিষ্যৎ গঠন করে। কে বলেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে বয়সন্ধিকাল ইজ এ পিরিয়ড, বয়সন্ধিকাল হলো সেই সময়, which shapes the future of girls and boys lives, বয়সন্ধিকাল হলো সেই সময়কাল যা ছেলেদের এবং মেয়েদের ভবিষ্যৎটাকে তৈরি করে। এখানে সেই অর্থ কি পাবা? তৈরি করা, অবকাঠামো তৈরি করা,
ঠিক করা। হ্যাঁ, তাহলে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে বয়সন্ধিকাল হলো এমন একটা সময়, এমন একটা সময়কাল যা কিশোর কিশোরীদের, ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে তৈরি করে। There are 28 million adolescents, কিশোর কিশোরী রয়েছে ইন বাংলাদেশ। বাংলাদেশে মোট যেই সময়ে প্যাসেজটা লেখা হয়েছে 28 মিলিয়ন কিশোর কিশোরী রয়েছে। 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, তাদের মধ্যে 13.7 মিলিয়ন হলো মেয়ে অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ, এবং তাদের মধ্যে 14.3 মিলিয়ন হলো ছেলে। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি 13.7 মিলিয়ন হচ্ছে মেয়ে, 14.3 মিলিয়ন হচ্ছে ছেলে মানুষ। ওকে, এটুকু আশা করছি আমাদের ক্লিয়ার। চলো, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড। তোমাদের একটা প্রশ্ন আসে, খুব কমন একটা কোয়েশ্চেন, যে ভাইয়া এখন এখানে বলেছে গার্লস, রাইট? গার্লস কি প্লুরাল, তাহলে আমাদের এইখানে ইজ সিঙ্গুলার হওয়ার কারণ কি, রাইট? একটা কমন কোয়েশ্চেন, খেয়াল রাখো, একটা কমন এবং খুবই কনফিউজিং একটা কোয়েশ্চেন। হ্যাঁ, খুব মজার। দেখো, আমরা অনেকেই চিন্তা করি যে এখানে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। এখন যে ভাইয়া এখানে যে সিঙ্গুলার হইলো, এটা কেন হইলো? এটা খুবই কমন কোয়েশ্চেন। হ্যাঁ, খেয়াল করো, এখন বলছে যে বাংলাদেশের নারীরা বৈশিষ্ট্যমণ্ডিত, নাকি বাংলাদেশের নারীদের বা কিশোরীদের অবস্থাটা হলো। এই বাক্যে খেয়াল রাখবা, যখন কোনো একটা ফ্রেজ তৈরি হয়, নাউন ফ্রেজ, কি পুরোটা কিন্তু একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের ক্ষেত্রে সবাই একটু মনোযোগ দাও, এই যে পূর্ণাঙ্গ নাউন ফ্রেজটা আছে, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, নাউন ফ্রেজের ক্ষেত্রে আমাদের প্রিপোজিশনের আগের যে নাউনটা, এটা হচ্ছে মূল সাবজেক্ট। তাহলে এই যে অফের আগে যে নাউনটা আছে, এইটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। বোঝা গেল? তাহলে এই সাবজেক্টে কিসে আছে? সিঙ্গুলার। তাহলে ভার্বও কি হবে? এই ভার্বটা হবে এই সাবজেক্ট অনুসারে সিঙ্গুলার। কথা কি বুঝতে পারলা নাকি পারলো না? এখানে কিন্তু আমাদের গার্লস এর কথা বলা হয়নি, বলছে মেয়েদের অবস্থাটা। তাহলে এই বাক্যে মেয়েরা সাবজেক্ট না, অবস্থাটা হচ্ছে সাবজেক্ট। বুঝছো? দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, তাহলে মেয়েদের, বাংলাদেশের কিশোরী মেয়েদের অবস্থা ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড। তাহলে মেয়েদের অবস্থাটা কি দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত? বাংলাদেশের মেয়েদের অবস্থা যদি আমরা বলি, যে বাংলাদেশের মেয়েদের অবস্থাকে আমি ইন জেনারেল কিভাবে চিন্তা করব, কিভাবে এটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করব, বাংলাদেশের মেয়েদের কি কি বৈশিষ্ট্য, তাহলে কি কি বৈশিষ্ট্য আছে? প্যাসিভ সেন্টেন্স, বাই ইনইকুয়ালিটি, অসমতা, অসমতা এন্ড সাবঅর্ডিনেশন, মানে হচ্ছে আমরা কি বলি, অর্থাৎ হচ্ছে সাবঅর্ডিনেশন শব্দ অর্থ হচ্ছে এরকম যে দূরে সরিয়ে রাখা। হ্যাঁ, দূরে সরিয়ে রাখা, দূরে রাখা, বা অনেক ক্ষেত্রে এটা হচ্ছে একটু কি বলা যায়, দমন, দমন। হ্যাঁ, দমন। তাহলে বলেছে বাংলাদেশের মেয়েদের অবস্থা হচ্ছে দুইটা গুণাবলী দিয়ে তাদেরকে আমরা একটু যাচাই করতে পারি, বা তাদেরকে আমরা ডিফাইন করতে পারি দুইটা কোয়ালিটি দিয়ে। একটা হচ্ছে ইনইকুয়ালিটি, অসমতা, আর সাবঅর্ডিনেশন, একটু দমন। অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে একটু সাবঅর্ডিনেট করে রাখা হয়, একটু দমন করে রাখা হয়, তাদের মতামতকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয় না। এটাকে বলা হচ্ছে কি সাবঅর্ডিনেশন, দমন, উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, যা পরিবার এবং সমাজ উভয় ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বাংলাদেশের মেয়েরা পরিবার এবং সমাজ উভয় জায়গায় অসমতা ও দমনের শিকার হয়। অসমতা ব্যাপারটা কিরকম? দেখা যাচ্ছে যদি একটা আম কাটা হয়, ছেলেকে দেওয়া হচ্ছে বড়া সমেত বেশিরভাগ আমটা, আর ছোট্ট অংশটা দেওয়া হচ্ছে মেয়েকে। যদি কোনো বড় মাছ আনা হয়, একদম বড় মাথাটা দেওয়া হচ্ছে ছেলের পাতে, আর ছোট্ট মাছ অথবা পেটি কিছু একটা দেওয়া হচ্ছে মেয়ের খাবারের পাতে। এই যে পার্থক্যটা, দ্যাট ইজ কল্ড ইনইকুয়ালিটি। এবং সাবঅর্ডিনেশন ব্যাপারটা কি? সাবঅর্ডিনেশন হচ্ছে ছেলেকে যতটা প্রায়োরিটি দেওয়া হয়, ছেলের কথা যতটা শোনা হয়, ছেলের জন্য যতটা করা হয়, মেয়েকে ততটা প্রায়োরিটি দেওয়া হয় না। সো এই সেক্টর থেকে বলা হচ্ছে সাবঅর্ডিনেশন। আচ্ছা, দিস ইনইকুয়ালিটি লিডস টু মানে কি? পরিণতি হওয়া। তাহলে এই যে অসমতার পরিণতি হলো পরিণতি, পরিণতি, এটাকে কি বলতে পারি? রেজাল্ট ইন, পরিণতি হওয়া, অথবা কনসিকুয়েন্স। ওকে, কি বলছে খেয়াল করো,
দিস ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইডস্প্রেড, ব্যাপক হারে প্র্যাকটিস, চর্চা অফ চাইল্ড ম্যারিজ। তাহলে এই যে অসমতার কারণে কি ফল ঘটছে, এই অসমতার ফল হলো ব্যাপক হারে বাল্যবিবাহ ঘটছে, ব্যাপক হারে ওয়াইড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, ব্যাপক হারে বাল্যবিবাহ হয়। কেন? কারণ বাবাও মনে করতেছে ছেলেকে যদি আমি খাওয়াই, ছেলেকে যদি আমি পড়াই, তাহলে শেষ বয়সে এসে ছেলে আমাকে আমাকে লালন পালন করবে, ছেলের উপর খরচ করাটা ইনভেস্টমেন্ট মনে করছে। অন দ্য আদার হ্যান্ড মেয়েদের ক্ষেত্রে যে কোনো রকম খরচটাকে মনে করা হচ্ছে এটা একটা ওয়েস্টেজ অফ মানি, ওয়েস্টেজ অফ এনার্জি, ওয়েস্টেজ অফ টাইম। তাহলে সময়, শক্তি এবং টাকার অপব্যয় মনে করা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, তাই মেয়েদেরকে দ্রুত বিয়ে দিয়ে দেয়। তোমরা যারা গ্রাম থেকে এই ক্লাসটা করছো, তোমরা জানাবা যে তোমাদের এলাকার মধ্যে এই সিচুয়েশনটা তোমরা দেখেছো কিনা, বা তুমি ব্যক্তিগত লাইফে কখনো ফিল করেছো কিনা যে তোমার ভাইকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তোমাকে দেওয়া হচ্ছে না। সো এটা একটু জানাবা। দিস ইনইকুয়ালিটি, এই যে অসমতা, লিডস টু ওয়াইডস্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, এটার ফলে ঘটে ব্যাপক হারে বাল্যবিবাহ। মার্জিনালাইজেশন অর্থ একই, অর্থ হচ্ছে দমন, দমন ঘটে খানিকটা, অর এক্সক্লুশন ফ্রম হেলথ। তাহলে অথবা এক্সক্লুশন মানে কি, অর্থ হচ্ছে বাতিল হওয়া বা হচ্ছে দূরে থাকা, বাতিল হওয়া বা এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, এবং মেয়েরা স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে দূরে থাকে, বাতিল থাকে। হ্যাঁ, বাতিল থাকা বা দূরে থাকা, দূরে থাকা বা বাদ পড়া, বা কি বাদ পড়া, ঠিক আছে। তাহলে মেয়েদেরকে কি করা হয়, তাদেরকে অর্থনৈতিক, তারপর হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যের সুযোগ সুবিধা থেকে মেয়েদেরকে বঞ্চিত করা হয়, দূরে রাখা হয়। অ্যান্ড আরো কি ঘটে, vulnerability to violence and sexual abuse, এবং তারা ঝুঁকির মধ্যে থাকে। vulnerability অর্থ কি, ঝুঁকি। এবং মেয়েরা কিসে, খেয়াল রাখবা vulnerabilityর সাথে কি বসে, টু বসে। মেয়েরা কিসের ঝুঁকিতে থাকে বলতো, তারা ঝুঁকিতে থাকে হচ্ছে ভায়োলেন্স, অর্থাৎ ভায়োলেন্স মানে কি, ভায়োলেন্সের শব্দ অর্থ জানি কি, হিংস্রতা বা সংঘাত। তারা সংঘাত এবং সেক্সুয়াল অ্যাবিউজ, যৌন অপব্যবহার, অবক্ষয়ের তারা শিকার হয়। বুঝে গেল? অর্থাৎ মেয়েদেরকে প্রায়োরিটি দেওয়া হয় না, তাদের উপর বিভিন্নভাবে হিংসাত্মক আচরণ করে পুরুষ, বা তাদের যে পুরুষ সমাজ বা হাজবেন্ড। সো নারীরা এই যে তারা অসমতা শিকার হচ্ছে, সেই কারণে বাল্যবিবাহ বাড়তেছে, সেখান থেকে তাদের উপর দমন আসতেছে, অর্থাৎ তারা পরিবারের মধ্যে একটু দমন হয়ে থাকে, একঘরে হয়ে থাকতেছে, তাদের উপর কোনো পাওয়ার থাকতেছে না। ওকে, মার্জিনালাইজেশন মানে কি, ল্যাক অফ পাওয়ার, ল্যাক অফ পাওয়ার, কোনো ক্ষমতা নাই তাদের, আর তারা দমনের শিকার হচ্ছে। এক্সক্লুশন, বাদ পড়ছে, ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, তারা শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে দূরে সরে যাচ্ছে। এন্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, সংঘাত এবং যৌন অবক্ষয়ের শিকার তারা হচ্ছে মেয়েরা। বুঝে গেল? আচ্ছা, এইটুকু আশা করছি বুঝেছো, তারপরে আসো। In Bangladesh, বাংলাদেশে the legal age of marriage is 18 for girls and 21 for boys. Okay? Legal. Legal ওয়ার্ডটা কি একটা অ্যাডজেক্টিভ। লিগ্যাল অর্থ কি, আইনত বা আইনগত। বলেছে লিগ্যাল এজ অফ ম্যারেজ, বিয়ের, বিয়ের এটা অবশ্যই নাউন, রাইট? এটা কি একটা নাউন। বিয়ের আইনগত বয়স 18 ফর গার্লস, নারীদের জন্য হচ্ছে, মেয়েদের জন্য 18, অ্যান্ড 21 ফর বয়েজ, এবং ছেলেদের জন্য হচ্ছে সেটা 21 বছর। বলা হয়েছে বাংলাদেশের মধ্যে ছেলেদের বিয়ের আইনগত বয়স 21 এবং মেয়েদের হচ্ছে 18, ফাইন। হাউএভার, কিন্তু এখানে হাউএভার কিসের কাজ করেছে, কিন্তু সে বাটের মতো কাজ করেছে, ঠিক আছে। হাউএভার কিন্তু বাটের কাজ করতে পারে। হাউএভার 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, কিন্তু কিশোরী বয়সের, অর্থাৎ বয়সন্ধিকাল, যারা প্রাপ্তবয়স্ক হয় নাই, 18 হয় নাই, এরকম 33% নারী আর ম্যারিড, বিবাহ হয়, তাদের বিবাহ হয়ে যায়। প্যাসিভ সেন্টেন্স কিন্তু, প্রেজেন্ট ইনডেফিনিটের একটা প্যাসিভের সেন্টেন্স। কিসে আছে এটা, প্যাসিভ
প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে বলেছে যে 33% কিশোরী মেয়ের বিয়ে হয়ে যায় বিফোর দ্য এজ অফ 15, মাত্র 15 বছরের আগে। তাহলে কিশোরী মেয়ে যাদের বিয়ের বয়স হয় নাই এরকম মেয়েদের মধ্যে 33% মেয়ের বিয়ে হয়ে যায় মাত্র 15 বছরের আগেই। অ্যান্ড 60% বিকাম মাদার্স, এবং 60% মেয়েরা মা হয়ে যায় বাই দ্য এজ অফ 19। আর 19 বছরের মধ্যে বাংলাদেশের কিশোরীদের 60% কিশোরী মা হয়ে যাচ্ছে। সো যেখানে তাদের বিবাহের বৈধ বয়স হচ্ছে 18, সেখানে 33% 15 বছর বিয়ে হয়ে যাচ্ছে, আবার মা হয়ে যাচ্ছে, সন্তানের মা হয়ে যাচ্ছে 19 বছর বয়সের মধ্যে। তাহলে এই যে ঘটনা, এই যে সার্ভেটা করা হইলো, এটার ভালো খারাপ দিকটা আসলে কি কি বোঝানোর চেষ্টা করা হয়েছে আমরা সেটা একটু দেখি চলো। রিসার্চ ফাইন্ডস, অর্থাৎ গবেষণায় দেখা যায় এটা রিসার্চ ফাইন্ডস, গবেষণায় দেখা যায় দ্যাট অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, অর্থাৎ উচ্চ শিক্ষা সম্পন্ন কিশোর কিশোরীরা অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, অ্যাফ্লুয়েন্ট মানে কি, এটা একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে সচ্ছল, সচ্ছল, ঠিক আছে, যাদের টাকা পয়সা আছে, এবং অধিক সচ্ছল পরিবারের মেয়েরা টেন্ড টু অর্থ হচ্ছে প্রবণতা, টেন্ড টু অর্থ কি, কোনো প্রবণতা থাকা, কোনো জিনিসের প্রতি একটা প্রবণতা। তাহলে বলেছে যে ম্যারি অ্যাট আ লেটার এজ, তাদের একটু একটু দেরি করে বিয়ে করার একটা প্রবণতা রয়েছে। আরেকবার বোঝো কি বলেছে, বলেছে রিসার্চ ফাইন্ডস দ্যাট, যে গবেষণায় দেখা যায় যে adolescents with higher level of education and from more affluent families, তাহলে অধিক শিক্ষা গ্রহণ করা মেয়েরা এবং সচ্ছল পরিবারের মেয়েদের tend to marry at a later age, ছেলে মেয়ে উভয় হতে পারে, তাদের একটু দেরি করে বিয়ের একটা প্রবণতা তাদের মধ্যে রয়েছে। boys however become ready for marriage, কিন্তু ছেলেরা become ready, become হচ্ছে একটা আমাদের লিঙ্কিং ভার্ব, খেয়াল রাখবা, লিঙ্কিং ভার্ব, এটা আরেকটা নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব। বলেছে ছেলেরা বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায় ফর ম্যারেজ অনলি আফটার, মাত্র সেভারেল, কয়েক ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স, তারা বয়ঃসন্ধিকালের মাত্র কয়েক বছরের মধ্যে তাদের 21 বছর হওয়া লাগে না, তাদের শারীরিক যেই গঠন, শারীরিক যেই তাদের যেই ফিজিক্যাল ডিটারমিনেন্টস গুলো রয়েছে, বায়োলজিক্যাল, সেগুলোর কারণে তারা বয়ঃসন্ধিকাল প্রাপ্তির, অর্থাৎ 13 বছরের কয়েক বছর পরই, অর্থাৎ ধরা যায় 16 থেকে 17 মধ্যে, 21 বছর আগে অর্থাৎ 16 থেকে 17 মধ্যে তারা বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, এবং তারা অলমোস্ট একটা প্রাপ্তবয়স্কর পথে তারা চলে যায়। তার মানে তাদের বিয়ের বয়স যদিও 21, কিন্তু তারা শারীরিকভাবে তারা বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, তাদের শরীর গঠিত হয়ে যায় তাদের বয়ঃসন্ধিকালের কয়েক বছরের মধ্যেই। তারপর কি পাচ্ছি দেখো তো, when a girl gets married, ওকে, when যখন, যখন যখন কি করেছে দেখো তো, যখন হচ্ছে এই যে ক্লজটা আছে এইটুকুকে এর পরের অংশের সাথে কানেক্ট করেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, when হচ্ছে এখানে একটা কনজাংশন, কনজাংশন, ঠিক আছে। বলেছে when a girl gets married, যখন একটা মেয়ে বিয়ে হয়, একটা মেয়ের যখন বিয়ে হয়, she usually drops out of school, সে স্কুল থেকে ঝরে পড়ে। তাহলে ড্রপ আউট অর্থ কি, ঝরে পড়া, হ্যাঁ, ড্রপ আউট অর্থ কি পাচ্ছি আমরা, ঝরে পড়া। আর ইউজুয়ালি ওয়ার্ডটা থাকলে মাথায় রাখবা, ইউজুয়ালি দিয়ে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বোঝায়, প্রেজেন্ট ইনডেফিনিট। দেখো এখানে তাই ঘটেছে, ড্রপ আউট মানে কি, ঝরে পড়া, ঝরে পড়া। ওকে, তাহলে বলেছে যে যখন একটা মেয়ের বিয়ে হয়, কিশোরী মেয়ের, she usually drops out of school, সে স্কুল থেকে ঝরে পড়ে, and begins, এবং শুরু করে ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলজ হাউসহোল্ড। হ্যাঁ, ইনলজ মানে কি, শ্বশুর শাশুড়ি, ইনলজ মানে কি, যদি সেটা প্লুরালে থাকে এবং অ্যাপোস্ট্রফি থাকে অর্থ হচ্ছে শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, ঠিক আছে, বানান ভুল হতে পারে। ওকে, তাহলে বলেছে যখন একটা কিশোরী মেয়ের বিয়ে হয় 14-15 বছরে, সে পড়াশোনা থেকে ঝরে পড়ে এবং সে শ্বশুর বাড়িতে পূর্ণ সময়ের জন্য কাজে লেগে যায়।
সকাল থেকে উঠে রান্না বান্না করা, তারপর হচ্ছে কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া, তারপর হচ্ছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, বিভিন্নভাবে ঘরের কাপড় চোপড় গোছানো, বিছানাপত্র গোছানো, ঝাড়ু দেওয়া, এরকম সে সারাদিন ঘরের কাজে লেগে যায়। আচ্ছা, ইন দ্য ইনলজ হাউস, শ্বশুর শাশুড়ির বাড়িতে বা শ্বশুর বাড়িতে, শি ইজ মার্জিনালাইজড, সে কি, সে অবদমিত, সে অবদমিত, তার কোনো নিজস্ব মতামত থাকে না, সে কি হয়, অবদমিত, অবদমিত। তাহলে শ্বশুর বাড়িতে মেয়েটা অবদমিত থাকে, তার মতামতের কোনো প্রায়োরিটি দেওয়া হয় না, তার কথার কোনো ভিত্তি থাকে না, সে কোনো মতামত দিতে পারে না, সো তার আসলে কোনো ক্ষমতা থাকে না। সো এটা বলেছে শ্বশুর বাড়িতে মেয়েরা হয়ে যায় অবদমিত। সে বিকামস ভালনারেবল, আবার দেখো সে ঝুঁকির মধ্যে থাকে, টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সকল ধরনের অপব্যবহার, অপব্যবহার, ঠিক আছে, অপব্যবহার বা নির্যাতন বলতে পারো, বা নির্যাতন, অনেক সময় নির্যাতন বলতে পারো। সে সকল ধরনের অপব্যবহার বা নির্যাতনের শিকার হয়, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, এমনকি তার মধ্যে থাকে যৌতুক সংক্রান্ত নির্যাতন। অর্থাৎ মেয়েদেরকে কি বলা হয় যে তুমি বাবার বাড়ি থেকে 1 লাখ টাকা নিয়ে আসো, আমি ব্যবসা করব, হাজবেন্ডরা বলে, হ্যাঁ। আবার শ্বশুর শাশুড়ি বলে তোমাকে কি দিয়ে দিয়েছে, তোমাকে কিছুই দেয় নাই। তো ছেলেদেরকে অন্য জায়গায় দেখি যে 5 লাখ টাকা দেয়, 10 ভরি স্বর্ণ দেয়, তুমি কি নিয়ে আসছো, তুমি তো মাত্র নিয়ে আসছো 2 লাখ টাকা আর 5 ভরি স্বর্ণ। সো এরকম বিভিন্নভাবে যৌতুকের জন্য মেয়েদের উপর চাপাচাপি করা হয়, বিভিন্নভাবে কথা শোনানো হয়, বিভিন্ন রকম তাদের উপর হিংসাত্মক আচরণ চলে আসে। ইন বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, এখনো এটা খুবই সাধারণ, ফর আ ব্রাইডস ফ্যামিলি, কনের পরিবার, কনের, হ্যাঁ, কনের, এই ওয়ার্ডটা এখানে আছে কিসে, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে। বলেছে ইট ইজ স্টিল, এখনো কমন ফর আ ব্রাইডস ফ্যামিলি, এখনো পর্যন্ত কনের পরিবারের জন্য বাংলাদেশে এটা খুবই কমন একটা সিনারিও, টু পে ডাউরি, যৌতুক দেওয়াটা, ডিসপাইট, সত্ত্বেও, ডিসপাইট ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, এই যে এই প্র্যাকটিসটা, এই যে যৌতুক নেওয়া দেওয়াটা আইন বিরোধী হওয়া সত্ত্বেও, আইন বিরোধী, যৌতুক দেওয়া নেওয়াটা আইন বিরোধী বা আইনগত বা অনাইনগত হওয়া সত্ত্বেও বাংলাদেশের মধ্যে এটা একটা কমন সিনারিও যে কনের পরিবার যৌতুক দিচ্ছে, যদিও এটা ইলিগাল, যদি এটা আইনগত নয়, যদি এটা অনৈতিক, তারপরে সেটা কিন্তু খুবই কমন একটা সিনারিও। ডাউরি ডিমান্ডস, এই যে যৌতুকের চাহিদা, ক্যান অলসো কন্টিনিউ, এটা চলতে পারে আফটার দ্য ওয়েডিং, বিয়ের পরেও। তাহলে বিয়ের পরেও যৌতুকের দাবি চলতে পারে, যৌতুকের দাবি থাকতে পারে। ডিমান্ড মানে কি, দাবি। তাহলে বলেছে যে যৌতুকের যে দাবি, এটা বিয়ের পরেও থাকতে পারে, বুঝা গেল, বিয়ের পরেও যৌতুকের দাবি থাকতে পারে, যে এখন এটা এনে দাও, ওইটা এনে দাও, চেয়ার এনে দাও, ফ্রিজ এনে দাও, হ্যাঁ, টিভি এনে দাও, ডাইনিং টেবিল এনে দাও, আলমারি এনে দাও, বিভিন্নভাবে যৌতুক দাবি করে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একজন কিশোরী কনের জন্য, ইভেন ইফ হার ইনলজ আর সাপোর্টিভ, বলেছে ইভেন, এমন কি তার শ্বশুর শাশুড়ি সাপোর্টিভ বা সহায়তাপূর্ণ হলেও, বা তাদের শ্বশুর শাশুড়ি যদি খুব সাহায্য পরায়ণ হয়ও, কি বলছে খেয়াল করো, এতক্ষণ যা পেলাম শ্বশুর শাশুড়ি সাহায্য পরায়ণ না, ইনইকুয়ালিটির শিকার হয়, দমনের শিকার হয়, নিপীড়নের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। এখন আসছে একটু ভিন্ন আলোচনায়। এখন বলছে যে ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, ইভেন ইফ হার ইনলজ আর সাপোর্টিভ, তার শ্বশুর শাশুড়িরা সহযোগিতাপূর্ণ হলেও, তার শ্বশুর শাশুড়িরা সহযোগিতাপূর্ণ হলেও, দেয়ার আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্কস, সিগনিফিক্যান্ট, অত্যন্ত বড় রকম, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ না, বড় রকমের হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি থাকে, ইন টার্মস অফ ক্ষেত্রে, ফর প্রেগন্যান্সি এন্ড চাইল্ড বার্থ, বলেছে সন্তান জন্মদান এবং গর্ভধারণের ক্ষেত্রে, গর্ভধারণ, সন্তান জন্মদান, গর্ভধারণ, গর্ভধারণ, হ্যাঁ, গর্ভধারণ এবং গর্ভ, গর্ভ, আমি বানান ভুল করতে পারি সম্ভবত, আর সন্তান জন্মদান, সন্তান জন্মদান,
তাহলে বলেছে শ্বশুর শাশুড়ি না হয় ভালো, কিন্তু কিশোরী মেয়েদের ক্ষেত্রে যারা প্রাপ্তবয়স্ক হয় নাই 14, 15, 16 বছর, তাদের তাদের কেমন কোন ক্ষেত্রে রিস্ক থাকতে পারে? মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে গর্ভধারণের সময় এবং সন্তান জন্মদানের সময়। অর্থাৎ এখন আর ফ্যামিলি ইস্যু না, এখন তার ফিজিক্যাল ইস্যু কথা বলা হচ্ছে। সে না হয় ফ্যামিলিতে না হয় ফ্যামিলি ভালো, ফ্যামিলি এডুকেটেড, বুঝে তারা সবকিছু মানিয়ে নিয়েছে, বাট ফিজিক্যাল মেয়ের স্বাস্থ্যগত ব্যাপারটা এখন চিন্তা করতে হবে যে আদতে সে স্বাস্থ্যগতভাবে সঠিক অবস্থায় থাকে কিনা। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস, বেশিরভাগ, খেয়াল করো, যখন তোমাকে বেশিরভাগ বলবে এটা অর্থ কি? বেশিরভাগ, রাইট? মেজরিটির কিসের বেশিরভাগ বলো তো? মেজরিটির পরে নাউনটা দেখবা, নাউনটা কিসে আছে? ব্রাইডস, রাইট? তাহলে ব্রাইডস মানে কি? প্লুরাল নাউন। তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল নাউন মানে কি? একের বেশি। তাহলে এরপরে ভার্বটা খেয়াল রাখবা, প্লুরাল হবে। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস এন্ড দেয়ার ফ্যামিলিজ, বেশিরভাগ কিশোরী কনে এবং তার পরিবার আর আনইনফর্মড, তারা অবগত নয়। আনইনফর্ম মানে কি? প্যাসিভে আছে সেন্টেন্সটা। আর আনইনফর্মড, অথবা এটাকে অ্যাডজেক্টিভও বলতে পারো, দে আর আনইনফর্মড, অবগত নয়, এটা অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ। তারা অবগত নয়, তারা অবগত নয়। অর ইনসাফিসিয়েন্টলি একটা অ্যাডভার্ব, অর্থ হচ্ছে স্বল্প বা একদম সামান্যই, হ্যাঁ। ইনসাফিসিয়েন্টলি যেটা অর্থ হচ্ছে অর্থাৎ একেবারে পর্যাপ্ত নয়, অপর্যাপ্ত ভাবে তারা জানে, অপর্যাপ্ত। The majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception. Contraception শব্দের অর্থ কি? গর্ভনিরোধ বা জন্মনিরোধ, জন্মনিরোধ, ঠিক আছে, বা গর্ভনিরোধ, গর্ভনিরোধ, ওকে। তাহলে বলেছে যে বেশিরভাগ কিশোর কিশোরী, মানে কিশোরী বিশেষ করে মেয়েরা এবং তাদের পরিবার, তারা প্রজনন স্বাস্থ্য এবং গর্ভনিরোধের ব্যাপারে একদমই জানে না, অথবা অত্যন্ত কম পরিমাণে জানে। অর্থাৎ প্রজনন সময় একটা মেয়ের কি খেতে হবে, কতটুকু ওয়েট নিতে হবে, কতটুকু নিতে হবে না, কিভাবে চলতে হবে, তার গর্ভনিরোধের ব্যবস্থা কি, এর সম্পর্কে বেশিরভাগই জানে না, অথবা যারা জানে তারা অত্যন্ত সামান্য পরিমাণ জানে, যেটা পর্যাপ্ত না। দ্য ম্যাটারনাল মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, খেয়াল করো, ম্যাটারনাল একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে মাতৃ, মাতৃ। মর্টালিটি একটা নাউন, অর্থ হচ্ছে মৃত্যু, মৃত্যু। আর রেট মানে কি? রেট হচ্ছে একটা নাউন, অর্থ হচ্ছে হার, তাই না? হার। তাহলে বলেছে যে মাতৃ মৃত্যু হার ফর অ্যাডোলেসেন্টস, তাহলে কিশোরীদের মাতৃমৃত্যুর হার ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, এটা জাতীয় মাতৃমৃত্যু হারের চেয়ে প্রায় দ্বিগুণ। বলা হচ্ছে কি? খেয়াল করো, যে পুরো যদি 100 জন চিন্তা করো, হ্যাঁ, যে 100 জন যদি চিন্তা করি, পুরো 100 জনের মধ্যে, 100 জনের মধ্যে পুরো সকল বয়সের মা মারা যাচ্ছে কত? সন্তান জন্মদান করতে গিয়ে 100 জনের মধ্যে মারা যাচ্ছে 25 জন, হ্যাঁ, 100 জনের মধ্যে 25 জন। কিন্তু সেটা যদি কিশোরীদের কথা চিন্তা করো, যাদের বয়স হচ্ছে 13 থেকে 18-র মধ্যে, 13 থেকে 18, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1000, ধরো 1000-এর মধ্যে 25 জন। আর এইখানে যেটা ঘটতেছে যে 1000-এর মধ্যে 1000 সন্তান জন্মদান করতে গিয়ে এটা সংখ্যা কত? খেয়াল করবো, বয়সটা পার্থক্য, তাদের মধ্যে মারা যাচ্ছে ধরো হচ্ছে 50 জন। তো দেখো, জাতীয় যে হারটা 1000-এর মধ্যে 25, জাতীয় হার চিন্তা করলে, কিন্তু সে যে কিশোরীদের ক্ষেত্রে এটা একটু তুমি কম্প্রেস করে নিয়ে আসো, তখন সংখ্যাটা অনেক বেড়ে যায়, তখন 1000-এ 150 জন। সো এটাই বলেছে যে জাতীয় মাতৃমৃত্যু হারের চেয়ে এই যে কিশোরীদের মাতৃমৃত্যুর হারটা দ্বিগুণ পর্যায়ে আছে। When adolescent girls are pulled out of school, pull out অর্থ কি? একই জিনিস, প্যাসিভে আছে সেন্টেন্সটা। যখন তাদেরকে স্কুল থেকে সরিয়ে ফেলা হয় বা ঝরিয়ে ফেলা হয়, এটা প্যাসিভে একটা সেন্টেন্স, প্যাসিভে আছে এটা, প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাঁ। পুল আউট একই জিনিস, ঝরে পড়া। তাহলে মেয়েরা যখন স্কুল থেকে ঝরে পড়ে, ইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক, হোক সেটা বিয়ের কারণে অথবা পরিবারের কাজকর্ম করার কারণে, যে কোনো কারণে তারা যদি পড়াশোনা থেকে ছিটকে পড়ে, they often lose their mobility. Mobility মানে কি? মনে হচ্ছে তাদের যে স্বতঃস্ফূর্ততা, তাদের যে সব জায়গায় যে মুভ করার একটা অ্যাবিলিটি, হ্যাঁ। মোবিলিটি মানে হচ্ছে সব জায়গায় চলতে পারতেছো, কাজ করতে পারতেছো, ঘুরতেছো ফিরতেছো, এটা, হ্যাঁ। তাহলে তারা তাদের স্বাচ্ছন্দ্য হারিয়ে ফেলে, দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তারা তাদের বন্ধু এবং সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে, হ্যাঁ। তখন মেয়েরা বলে, এই কি করো,
অনেক ভাবি এসে বলে কি গো তোমার মায়েরে বিয়ে দিবা না, ঘরের পাল্লা বানাইবা, ঘরের দরজা বানাইবা, এরকম ভাবে বিভিন্ন ভাবে তাদেরকে কথা শোনায়। সো ওই সময়টা তাদের যে সামাজিক মর্যাদা মেয়েদের আছে সেটা নষ্ট হয়ে যায়। আবার ওই মেয়ের ঘরে বসে আছে, সে কোনো কাজকর্ম করে না, পড়াশোনা করে না, সো তার স্কুলের ফ্রেন্ডরাও তার কাছে আর থাকে না। সো তার এই যে মোবিলিটি, এই যে স্বতঃস্ফূর্ততা, হ্যাঁ, এই যে স্বতঃস্ফূর্ততা, এটা কিন্তু নষ্ট হয়ে যায় তখন, হ্যাঁ, সে সেটা হারিয়ে ফেলে। দ্য ল্যাক অফ মোবিলিটি, এই যে স্বতঃস্ফূর্ততার অভাব অ্যামং অ্যাডোলেসেন্ট গার্লস, এই কিশোরী মেয়েদের মধ্যে অলসো কার্টেল, কার্টেল মানে কি, হ্রাস করা, হ্রাস করা, হ্রাস করা, কমিয়ে ফেলা, কমিয়ে ফেলে, তাহলে কমিয়ে ফেলা, কমিয়ে ফেলা, এটার সিনোনিম কি পাবা, ডিক্রিজ। তাহলে বলেছে এই যে স্বতঃস্ফূর্ততার অভাব সেটা কমিয়ে দেয় মেয়েদের ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং তাদের অপ্রাতিষ্ঠানিক যে শেখার সুযোগ রয়েছে সেটাকেও নষ্ট করে। এখন একটা মেয়ে স্কুলে গেল না, তার কি সমস্যা, সে সেলাই মেশিনে কাজ শিখবে, সে কোনো একটা ফুডকার্ট দিয়ে দোকান দিবে, সে কোনো একটা রেস্টুরেন্টের বিজনেসে ঢুকবে, যে কোনো কাজে ঢুকুক, কিন্তু এই যে স্বতঃস্ফূর্ততা হারিয়ে ফেলা, বন্ধু নাই, মানুষ কি বলে, ভাবিরা এসে কি বলে, বিভিন্ন কথা শোনায়, বিভিন্ন রকম শব্দ আসে, এইটা তার অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং তার অপ্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধাকে, পড়াশোনাকেও কমিয়ে দেয়, হ্রাস করে দেয়, শেষ করে দেয়। মোরওভার অধিকন্তু দে ল্যাক ইনফরমেশন, এখানে দেখো ল্যাক কিন্তু একটা ভার্বে আছে, হ্যাঁ, ল্যাক কিন্তু এখানে অ্যাডজেক্টিভ না। দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, তারা স্বাস্থ্যের সমস্যার ব্যাপারে তথ্য পাওয়ার ক্ষেত্রে তাদের ঘাটতি থাকে। বোঝা গেল, কিশোর কিশোররা স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার ক্ষেত্রে তারা তথ্য নিতে যাবে, বিভিন্ন কথা শুনে, কি করে আসছো, এই মনে ঝামেলা করে আসছো, এই মনে কার সাথে গেছো, এই মনে কি করছো, এই মনে খারাপ কাজ করছো। তাহলে তথ্য যখন পেতে চায় তখনও তারা ল্যাক, তারা ঘাটতি অনুভব করে, তারা স্বতঃস্ফূর্তভাবে তথ্য পায় না। অ্যাকর্ডিং টু আ স্টাডি, একটি গবেষণা অনুসারে অনলি অ্যাবাউট 3 in 5, বলেছে মাত্র 5 জনের মধ্যে মাত্র 3 জন অ্যাডোলেসেন্টস, কিশোরী, হ্যাভ এভার হার্ড অফ এইচআইভি। 5 জনের মধ্যে 3 জন মাত্র এইচআইভি নামটা শুনেছে, বাকি 2 জন এইচআইভি যে কত মারাত্মক রোগ, মরণঘাতী রোগ, তারা জানেই না। তাহলে যে এইচআইভি সম্বন্ধে জানেন বা জানবে না, সে নিশ্চিতভাবে সে সতর্ক হবে না, সে এমন ভাবে তার জীবনকে গঠন করবে, এমন ভাবে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাবে যা থেকে এইচআইভি জড়িত হইতে পারে, এইচআইভি শুরু হতে পারে, এবং সেটা মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, এমনটাও রিপোর্ট করা হয়েছে যে মোর দেন 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, অর্থাৎ 50% বেশি কিশোরী মেয়ে আন্ডার নরিশড, তারা হচ্ছে অপুষ্টিজনিত, হ্যাঁ, অপুষ্টিতে ভোগা, এটা কিন্তু প্যাসিভে আছে, অপুষ্টিতে ভোগা, অপুষ্টিতে ভোগা। তাহলে 50% বেশি কিশোরী অপুষ্টিতে ভোগে অ্যান্ড সাফার ফ্রম অ্যানেমিয়া, স্পেলিংটা বেশ ইম্পর্টেন্ট, অর্থ হচ্ছে রক্ত স্বল্পতা। কি, রক্ত স্বল্পতা, রক্ত স্বল্পতা। বলেছে যে এমনটাও প্রতিবেদনে এসেছে, যে প্রতিবেদন করা যে 50% বেশি কিশোরীরা তারা অপুষ্টিতে ভোগে এবং রক্ত স্বল্পতায় ভোগে। 50% বেশি, চিন্তা করো, 100 জনের মধ্যে 50 জনের বেশি তারা দুইটা সমস্যায় ভোগে, ব্যাপক বড় সমস্যা। একটা হচ্ছে তার মধ্যে অপুষ্টি, সে পর্যাপ্ত পুষ্টি সম্পৃক্ত খাবার সম্বন্ধে জানে না, পুষ্টিকর খাবার খাচ্ছে না, ব্যালেন্স ডায়েট খাচ্ছে না, সুষম খাবার খাচ্ছে না, এবং তাদের রক্ত স্বল্পতা পর্যন্ত আছে কিশোরীদের। অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি, হ্যাঁ, কিশোরীদের ফার্টিলিটি মানে কি বলতো, প্রসব ক্ষমতা, হ্যাঁ, তাহলে কিশোরী মেয়েদের প্রসব ক্ষমতা বা সন্তান জন্মদানের ক্ষমতা ইজ অলসো হাই ইন বাংলাদেশ, এটা বাংলাদেশে অনেক বেশি, অর্থাৎ অল্প বয়সী মেয়েরাই অনেক সন্তান দিতে পারতেছে। The contribution of the adolescent fertility rate to the total fertility rate increased from 20.3% in 1993 to 24.4% in 2007। কি বলা হয়েছে ব্যাপারটা একটু বোঝো। কিশোরীদের সন্তান জন্মদানটা বৃদ্ধি পেয়েছে 2093 থেকে 2007 সালে, ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কিরকম, 1993 সালে
মোট 100 জন সন্তান যে হতো তার মধ্যে 20.23% সন্তান হতো কিশোরী মেয়েদের বা মায়েদের গর্ভে। আরেকবার বোঝাবো কথাটা, 1993 সালে যে 100 জন সন্তান জন্ম নিত যে কোনো বয়সী মায়েদের, তাদের মধ্যে 20.3% সন্তান জন্ম নিত কিশোরী মায়েদের গর্ভ থেকে। সেটা বৃদ্ধি পেয়ে 2007-এর তথ্য মতে মোট ওই 100 জনের মধ্যে যেটা ছিল হচ্ছে 20.3%, সেটা হয়ে গেছে 24.4%। অর্থাৎ 2007 সালের হিসাব অনুযায়ী মোট 4 ভাগের প্রায় 1 ভাগ সন্তান জন্ম নিচ্ছে কিশোরী মায়েদের, অপ্রাপ্তবয়স্ক মায়েদের গর্ভ থেকে। এই হচ্ছে বলা হয়েছে। মোরওভার, অধিকন্তু নিওন্যাটাল মর্টালিটি, নিওন্যাটাল অর্থ হচ্ছে মর্টালিটি আমরা জানি মৃত্যু হার, নিওন্যাটাল মানে হচ্ছে নবজাতক, নিওন্যাটাল মানে কি নবজাতক। তারপরে অধিকন্তু নবজাতকের মৃত্যু হার ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়ংগার মাদার্স। এই কিশোরী মায়েদের আরেকটা দুশ্চিন্তার বিষয়। অ্যানাদার কনসার্ন মানে কি দুশ্চিন্তা, আরেকটা দুশ্চিন্তার বিষয় কি, অর্থাৎ নবজাতক মৃত্যুহার, নবজাতক মৃত্যুহার অনেক বেশি। While the situation for adolescent boys is somewhat better, যদিও যদিও এখানে while কিসের কাজ করেছে, কনজাংশন, যদিও বলেছে যদিও যদিও ছেলেদের অবস্থাটা, কিশোর ছেলেদের অবস্থাটা কিছুটা ভালো, many are vulnerable, অনেকেই ঝুঁকির মধ্যে থাকে, and lack the power, এবং তাদের সেই ক্ষমতার অভাব রয়েছে। ল্যাক মানে কি অভাব থাকা, এটা কিন্তু ভার্ব, অভাব থাকা। এবং তাদের কোন ক্ষমতার অভাব রয়েছে, টু মেক ডিসিশনস অ্যাবাউট দেয়ার ওন লাইফস, তাদের নিজের জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাদের অনেক ক্ষমতার অভাব রয়েছে। অর্থাৎ নিজে কি করবে নিজেকেই বোঝাতে পারে না, সে নিজে কোন কাজটা করবে, কোন স্কিল শিখবে, কোন পড়াশোনা করবে, সে নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পারে না, ওই রকম নিজের ক্ষমতা নাই তার। Many boys who are unable, অক্ষম, হ্যাঁ অ্যাডজেক্টিভ অক্ষম, অনেক ছেলে যারা অক্ষম টু গো টু স্কুল, স্কুলে যেতে যারা অক্ষম, or are unemployed, অথবা যারা যারা হচ্ছে বেকার। বলেছে যেই ছেলেরা স্কুলে যেতে অক্ষম নয় অথবা যারা বেকার আছে, কাজকর্ম করে না, রিমেন আনঅ্যাওয়্যার, তারা অসতর্ক থাকে, অফ সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যুস, তারা সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে ব্যাপকভাবে তারা অসতর্ক থাকে। প্রিপোজিশনটা মনে রাখবা, অ্যাওয়্যার অফ অথবা আনঅ্যাওয়্যার অফ, অর্থাৎ কি সতর্ক অথবা অসতর্ক, অসতর্ক বা অসচেতন, অসচেতন। আচ্ছা, দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, কনসিডার কি উল্লেখযোগ্য, রিমার্কেবল, হ্যাঁ উল্লেখযোগ্য, এটা সিনোনিম কি পাবা, হচ্ছে মেনশনেবল, অথবা এটা আরেকটা সিনোনিম পাবা কি কি বলা যায়, মেনশনেবল অথবা রিমার্কেবল, হ্যাঁ রিমার্কেবল। তাহলে বলেছে যে দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অফ বিং ড্রন ইনটু হচ্ছে এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স, হ্যাঁ জড়িয়ে যাওয়া, ড্রন ইনটু থেকে জড়িয়ে যাওয়া, তারা জড়িয়ে যাওয়ার এক ধরনের ঝুঁকির মধ্যে থাকে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে। তাহলে সেসব ছেলেরা যারা হচ্ছে পড়াশোনা করছে না, বেকার থাকছে, তারা বিভিন্ন রকম উল্লেখযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজড টু, আবার একই জিনিস এক্সপোজড টু অর্থ হচ্ছে জড়িয়ে যাওয়া, একই জিনিস জড়িয়ে যাওয়া, হ্যাঁ গেট এক্সপোজড টু থেকে জড়িয়ে পড়া, জড়িয়ে পড়া। ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, তারা বিভিন্ন ধরনের মাদক এবং অ্যালকোহলে জড়িয়ে যাওয়ার ঝুঁকিতে, সম্ভাবনায় তারা থাকে। ওকে, এই হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ডে আসা প্যাসেজ এবং আমাদের টেক্সট বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ প্যাসেজ। আশা করছি যারা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তোমরা প্যাসেজটা খুব ভালোভাবে বুঝতে পারার কথা এবং সমস্যা না থাকার কথা। ঠিক আছে, আমরা প্যাসেজটা ভালোভাবে বুঝেছি, চলো এখন আমরা এই প্যাসেজ থেকে আসা এমসিকিউ গুলো একটু ধরে ধরে সলভ করি। প্রথম প্রশ্নে আমাদের কি বলেছে দেখো তো, প্রথম প্রশ্নে এসেছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনস্টিটিউট মিন, কনস্টিটিউট শব্দটার অর্থ কি,
কনস্টিটিউট অর্থ কি পেয়েছিলাম? গঠন করা, তাই তো? গঠন করা। তাহলে এটাকে মানে কি? গঠন করা। তাহলে গঠন করা কি পাই? গঠন করা ফর্ম। খেয়াল করো দুইটা শব্দের একটু পার্থক্য আছে। একটা হচ্ছে ফর্ম, এটা কিন্তু ভার্বে আছে, অর্থ হচ্ছে গঠন করা, গঠন বা তৈরি করা, ঠিক আছে? আর যদি শব্দটা হচ্ছে ফ্রম, এটা কিন্তু একটা প্রেপোজিশন, হ্যাঁ, অর্থ হচ্ছে থেকে। তাহলে কি হবে? গঠন করা, অ্যাড যুক্ত করা, যোগ করা, টেক মানে হচ্ছে নেওয়া, মেক মানে হচ্ছে বানানো। তাহলে কোনটা হবে? তৈরি করা, তাই না? তাহলে তৈরি করার সাথে কোনটা যায়? ফর্ম শব্দটা। যদিও একটু কনফিউজিং, ফর্ম এবং মেক দুইটাই যায়, তবে এখানে বেটার অপশন হচ্ছে আমাদের ফর্ম, গঠন করা, সৃষ্টি করা, তৈরি করা। দ্য সিনোনিম অফ লিগাল, লিগাল মানে আইনত, তাই না? আইনগত, আইনগত। এই শব্দটার, আইনগত শব্দটার সিনোনিম কি? হ্যাঁ, সমার্থক শব্দ চেয়েছে, রাইট? সমার্থক চেয়েছে আমার, তাহলে কোনটা হবে? ইলিসিট, ইলিসিট শব্দ অর্থ হচ্ছে অনৈতিক বা আইন বহির্ভূত, অর্থাৎ লিগালের বিপরীত, এটা হচ্ছে আইন বিরোধী, আইনগত নয়, ঠিক আছে? ব্যান্ড, ব্যান্ড মানে কি? কোনো জিনিস হচ্ছে একদম রেস্ট্রিক্টেড করে দেওয়া, হ্যাঁ, অর্থাৎ আইন করে সে হচ্ছে বন্ধ করে দেওয়া, তাহলে সেটা তো এটার উল্টা। লফুল মানে কি? আইনগত। লফুল মানে কি? আইনগত, আইনগত। তাহলে ব্যান্ড মানে কি? নিষিদ্ধ। আবার এখানে কি পাচ্ছি আমরা? এখানে প্রহিবিটেড, এটার অর্থ কি পাচ্ছি? নিষিদ্ধ, ঠিক আছে? তাহলে দুটো অর্থই নিষিদ্ধ, তাহলে কোনটা পাচ্ছি আমরা? লফুল। যদি সিনোনিম চেয়েছে কোনটা হবে? লফুল। দ্য ফ্রেজ লিডস টু, লিডস টু আমরা কি বলেছিলাম? পরিণতি, রাইট? পরিণতি। তাহলে পরিণতির সাথে কোনটা যায়? পরিণতি শব্দের সাথে কোনটা যায়? পরিণতি আমরা বলেছিলাম যে একটা হচ্ছে কনসিকোয়েন্স, কনসিকোয়েন্স যদি নাউন হয়, হ্যাঁ, আর ভার্ব হলে কি যাবে? রেজাল্ট ইন, রেজাল্ট ইন। রেজাল্ট ইন অর্থ হচ্ছে কোনো জিনিস পরিণতি ঘটা, কোনো জিনিস একটা জায়গা থেকে আরেকটা ফলের দিকে নিয়ে যাওয়া। তাহলে রেজাল্ট অফ কোনো কিছুর ফল, রেজাল্ট ইন পরিণতি। Adolescence is a dash period from childhood to adulthood. তাহলে এই যে কৈশোর থেকে, এই যে শৈশব থেকে প্রাপ্তবয়স্কের পথে একটা কিসের টাইম, কেমন ধরনের সময়? প্যাসেজে পড়েছিলাম রূপান্তরের সময়। কিসের সময়? রূপান্তরের সময়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে কনস্ট্যান্ট, একদম নির্ধারিত, নিশ্চিত না, না। রিজিড, শক্ত, ফিক্সড, একদম নির্ধারিত, ট্রানজিশনাল, রূপান্তরিত। তাহলে কোনটা হবে? রূপান্তরিত সময়। The word economic can be replaced by, economic মানে কি? এটা একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে অর্থনৈতিক, অর্থনৈতিক, অর্থাৎ এটার সাথে সম্পৃক্ত রয়েছে কি? অর্থনীতির সম্পর্ক রয়েছে, টাকা পয়সার সম্পর্ক, তাই তো? তাহলে the word economic can be replaced by কি? অর্থনৈতিক শব্দটা কোন শব্দ দিয়ে রিপ্লেস করা যায়? রিপ্লেস বাই থাকলে মনে করবা এটা কি চেয়েছে? সিনোনিম চেয়েছে, ঠিক আছে? সিনোনিম। রিপ্লেসড বাই থাকতে পারে, মিনস থাকতে পারে, রেফার্স টু হতে পারে, রেফার্স টু হতে পারে, স্ট্যান্ডস ফর হতে পারে, স্ট্যান্ডস ফর হতে পারে। এই সবগুলো হচ্ছে কাকে বোঝায়? সিনোনিম। তাহলে যদি স্ট্যান্ডস ফর দেখো, রেফার্স টু দেখো, মিনস দেখো, রিপ্লেসড বাই দেখো, সবগুলো বোঝাচ্ছে সিনোনিম। তাহলে এখানে আসো, মানিটারি অর্থ হচ্ছে অর্থনৈতিক, অর্থনৈতিক বা অর্থ সম্পৃক্ত। অর্থনৈতিক মানে যা অর্থ সম্পৃক্ত, অর্থ সম্পৃক্ত, অর্থ সম্পৃক্ত বা টাকা সম্পৃক্ত, ঠিক আছে? চিপ, চিপ মানে হচ্ছে আমরা কি বলি এটাকে? খুবই কম মূল্যের, তাই না? কম মূল্যের। চিপ, ওকে, বা কম দামি। ফাইন্যান্সিয়াল মানে কি? ফাইন্যান্সিয়াল শব্দ হচ্ছে অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল। ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী, অর্থ কি পাই আমরা? মিতব্যয়ী। তাহলে ইকোনমিক, অর্থনৈতিক, এটা আমাদের মানিটারি হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, হ্যাঁ। এই অপশন অনুযায়ী, এই অপশন অনুযায়ী আমাদের দুইটা অপশন সঠিক এখানে। তবে বেটার অপশন যদি আমরা মনে করি সেটা হচ্ছে মানিটারি, ইকোনমিক, মানিটারি। তবে এই প্রশ্নটাতে, এই কোয়েশ্চেনটা আমাদের কনফিউশন তৈরি করে, আমি যখন দেখেছি এটাও উত্তর হতে পারে। হ্যাঁ, আমি এটাকে তোমাদেরকে কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি।
ফাইন্যান্সিয়াল শব্দ অর্থ কি? যেটা ফাইন্যান্স সম্পৃক্ত, রাইট? অর্থ সম্পৃক্ত, তাই না? ফাইন্যান্সিয়াল। তাহলে এটা কি আসে? মানিটারি, মানি থেকে আসছে মানিটারি, তাহলে কি এটা কি অর্থনৈতিক হয়? সো এখানে বোথ ক্যান বি অ্যান্সার্স, রাইট অ্যান্সার্স, বাট আই শুড চুজ দ্য বেটার অপশন হিয়ার, মানিটারি। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং, একই জিনিস সিনোনিম চেয়েছে অফ দ্য ওয়ার্ড কোর। কোর মানে কি? মূল। তাহলে মূল কি পেয়েছিলাম? সেন্ট্রাল, রাইট? আমরা প্যাসেজে পেয়েছিলাম, সিনোনিম পড়াই দিছিলাম। তাহলে অল্টারনেটিভ, বিপরীত, সাবসিডিয়ারি, সহকারী, তাই না? সেন্ট্রাল, কেন্দ্রীয়, মাইনর অর্থ হচ্ছে কি আমরা জানি কি মেজর, মাইনর একটা হচ্ছে যেটাকে আমরা বলেছে কি বলা যায় বেশিরভাগ, আর হচ্ছে কম, তাই না? তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে আমাদের সেন্ট্রাল। দ্য ফ্রেজ টেক প্লেস, এটাও পড়েছিলাম। টেক প্লেসের সিনোনিম কি? টেক প্লেস মানে কি? ঘটা, তাই তো? ঘটা। তাহলে ঘটার সাথে কোনটা যাবে? অকার, গো টু প্লেস, হ্যাপেন, ডেস্ট্রয়। হ্যাঁ, এইটাও দেখো একটা কনফিউজিং কোয়েশ্চেন। এখানে হ্যাপেনও হতে পারে, অকারও হতে পারে, বোথ ক্যান বি রাইট অ্যান্সার। তাহলে এই অপশনে আমরা এটা উত্তর হতে পারে, আবার এটা উত্তর হতে পারে। সো এটা আসলে এরকমটা উত্তর হওয়া উচিত হয় নাই। হ্যাঁ, হ্যাপেন অর্থ ঘটা, অকার অর্থ কোনো জিনিস সংগঠিত হওয়া, ঘটা, তাই না? তাহলে হ্যাপেন, অকার এই দুইটাই হবে, বাকিগুলো হবে না। গো টু প্লেস কোথাও যাওয়া, ডেস্ট্রয় ধ্বংস করা না। তাহলে এই দুইটা উত্তর হতে পারে, বাট এরকমটা কেন দিচ্ছে আমি জানি না, বাট দুইটা একই মিনিং। দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট অর্থ কি পেয়েছিলাম? অর্থ হচ্ছে সচ্ছল, সচ্ছল। তাহলে সচ্ছলের সিনোনিম কি? ডেস্টিটিউট, একদম হতভাগা, একদম যার কিছুই নাই, ডেস্টিটিউট। পোভার্টি, দারিদ্র। হ্যাপেন, ঘটা। সলভেন্ট, সচ্ছল। তো উত্তর কি হবে? সলভেন্ট, অথবা রিচ হলো কিন্তু হতে পারে, সলভেন্ট বা রিচ। The transition from childhood to adulthood takes place in life. তাহলে বলেছে এই যে শিশুকাল থেকে প্রাপ্তবয়স্কের পথে যেই পরিবর্তনটা ঘটে জীবনে, সেটা কখন ঘটে? ডিউরিং চাইল্ডহুড, এটা কি শৈশবকালে ঘটে এই পরিবর্তনটা? না, বয়সন্ধিকালে। ইন অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকালে। বিফোর বার্থ, জন্মের পূর্বে, এটা আবার কেমন কথা? ওয়েন দে গেট ম্যাচিউরিটি, না, ম্যাচিউরিটির সাথে বয়সন্ধিকার সম্পর্ক নাই। অনেকে বয়সন্ধিকালে অনেক বেশি ম্যাচিউর হয়ে যায়, অনেকে যায় অ্যাডাল্টহুড পার হয়ে যাচ্ছে কিন্তু তার ম্যাচিউরিটি খুব কম। তাহলে কোনটা হবে? ইন অ্যাডোলেসেন্স। লাস্ট কোয়েশ্চেন কি পাচ্ছি আমরা? দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন রেফার্স টু, আমরা কি পেয়েছি, কি পেয়েছিলাম? দমন, অথবা কি কোনো ক্ষমতা নেই এরকম, তাই না? ল্যাক অফ পাওয়ার, ল্যাক অফ পাওয়ার। তাহলে কি দিবা? হোল্ডিং আ লট অফ মানি, যার মধ্যে অনেক, যার কাছে অনেক টাকা আছে। হোল্ডিং নো পাওয়ার, যার মধ্যে কোনো ক্ষমতা নাই। বোল্ডনেস ইন ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুবই সচল, খুবই সবল। হ্যাভিং এমপ্যাথি, যার অনেক বেশি সহানুভূতি আছে। না, তাহলে কোনটা হবে? হোল্ডিং নো পাওয়ার, যার মধ্যে কোনো ধরনের ক্ষমতা নাই। ওকে, এই ছিল আমাদের এমসিকিউ। তোমরা ভাইকে জানাবা তোমরা 10-এর মধ্যে কয়টা এমসিকিউ সঠিক করতে পেরে। আমরা উত্তর করেছি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24 প্রশ্ন। আশা করি তোমরা উত্তরগুলো নিজেরা নিজেরা করতে চেষ্টা করো, ঠিক আছে? ওকে, চলো এখান থেকে কি ধরনের প্রশ্ন আমাদের আসে আমরা একটু প্রশ্নগুলো দেখব, অর্থাৎ অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস, এই প্যাসেজ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেইটা একটু বিশ্লেষণ করি। চলো, why are the adolescents considered to be important? বলেছে কিশোর কিশোরীদেরকে কেন গুরুত্বপূর্ণ ভাবা হয়। হ্যাঁ, একটা দেশের জন্য তাদেরকে কেন গুরুত্বপূর্ণ ভাবা হয়? দেখো, adolescents constitute a nation's vital resource, তারা কি একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ for its national reformation and development। তাহলে একটা রাষ্ট্রের নবায়ন এবং উন্নতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভাইটাল, সিগনিফিক্যান্ট রিসোর্স হলো ওই দেশের জনশক্তির মধ্যে কিশোর কিশোরীরা। দ্যাট ইজ অ্যাডোলেসেন্টস বিং মোস্ট এনার্জেটিক, এই কিশোর কিশোরীরা হলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ, সবচেয়ে বেশি সক্রিয় অ্যান্ড ভিগোরাস এবং সাহসী, আর আ মোস্ট পটেনশিয়াল রিসোর্স ফর ব্রিংিং অ্যাবাউট আ নেশনস প্রসপারিটি। তাহলে একটা রাষ্ট্রের প্রসপারিটি বা একটা রাষ্ট্রের উন্নয়ন এনে দেওয়ার জন্য সবচেয়ে বেশি যেই শক্তিশালী এবং সাহসী যেই পার্টটা থাকে সেটা হলো এই কিশোর কিশোরীরা। সো দে আর কনসিডার্ড টু বি ইম্পর্টেন্ট। তাহলে তাদেরকে ভালো বা গুরুত্বপূর্ণ ভাবা হবে না তো কাকে হবে? তারা শক্তিশালী, তারা ভিগোরাস, তাদের এনার্জি আছে। সো তারা একটা রাষ্ট্রের রিফরমেশনের জন্য, ডেভেলপমেন্টের জন্য, গ্রোথের জন্য, প্রসপারিটির জন্য
সবচেয়ে বেশি কাজ করতে পারে, তাই না? তারপর আসো, হোয়াট ডাজ জেন্ডার ইনইকুয়ালিটি লিড টু? তাহলে জেন্ডার ইনইকুয়ালিটির ফলাফলে কি হয়? লিড টু মানে কি? ফল, ফল বা পরিণতি, ঠিক আছে? তাহলে এই যে লিঙ্গ বৈষম্য, ছেলে মেয়েকে আলাদাভাবে দেখা, এর ফল কি হতে পারে? দেখো, জেন্ডার ইনইকুয়ালিটি লিডস টু লার্জ স্কেল প্র্যাকটিস অফ আর্লি ম্যারেজ। এই যে জেন্ডার ইনইকুয়ালিটি, এটার ফলে কি ঘটে? ব্যাপক হারে লার্জ স্কেলে কি ঘটে? বাল্য বিবাহ ঘটে। আরো কি ঘটে? মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ, ইকোনমিক অ্যান্ড অপরচুনিটিস অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। হ্যাঁ, তাদের মধ্যে বিভিন্ন ধরনের তারা নির্যাতনের শিকার হয়, তারা হচ্ছে যৌন অপব্যবহারের অবক্ষয়ের শিকার হয়, এবং তারা অর্থনৈতিক, স্বাস্থ্যগত সকল ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থাকতে হয়। When does a girl usually drop out of school? হ্যাঁ, ছোট্ট একটা কোয়েশ্চেন, মেয়েরা কখন স্কুল থেকে ঝরে পড়ে? when they get married। দেখো, when a girl দিয়েছে তোমার সিঙ্গুলার ফর্ম, তুমি দিবা সিঙ্গুলার। A girl usually drops out of school when she gets married। একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে স্কুল থেকে ঝরে পড়ে যায়। Who are uninformed or insufficiently informed? কারা? প্রশ্ন চেয়েছে কারা? কারা একদমই জানে না অথবা খুবই অল্প পরিমাণে জানে অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। কারা জানে? ওই যে অ্যাডোলেসেন্ট ব্রাইডস, মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। বেশিরভাগ, হ্যাঁ, বেশিরভাগ কিশোরীরা এবং তাদের বাবা মা। দেখো, the majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception। তাহলে বেশিরভাগ কিশোরী কনে এবং তার পরিবার প্রজনন স্বাস্থ্য ও গর্ভনিরোধের ব্যাপারে একদমই জানে না অথবা অপর্যাপ্ত পরিমাণ জানে, খুব কম পরিমাণ জানে তা, ঠিক আছে? When are behaviors and lifestyles shaped? কখন, কোন সময়টাতে আমাদের আচরণ এবং আমাদের জীবনধারা তৈরি হয়? কখন? ওই যে বয়ঃসন্ধিকালের সময়টাতে। তাহলে our behaviors and lifestyles are shaped in adolescence। কখন? এটা শেপ হয়েছে আমাদের বয়ঃসন্ধিকালের সময়টাতে। ওকে, এই ছিল আমাদের প্রশ্নগুলো, খুব সহজ সহজ প্রশ্ন, প্রত্যেকটা আমাদের টেক্সট বই থেকে আসছে। সো এই ধরনের প্রশ্ন যদি অ্যান্সার লিখতে পারো, দেখো তোমরা অনেকেই ভাবো যে ভাই 3 মার্কে কি এক লাইন লিখবো? আমি বারবারই বলছি, বারবার বোঝাচ্ছি, নেভার ফোকাস অন দ্য কোয়ান্টিটি, দ্য লাইন্স, দ্য নাম্বার অফ লাইন্স ইউ রাইট অন দ্য পেপারস, বাট দ্য কোয়ালিটি ইউ শুড এনশিওর। তোমাকে কোয়ালিটি এনশিওর করা লাগবে। কোয়ালিটি এনশিওর করতে না পারলে তুমি যত বড়ই লেখো না কেন, ইউ উইল নট গেট বেটার মার্কস। ওকে, চলো এই প্যাসেজ থেকে আমাদের কি ধরনের ফ্লো চার্ট আসতে পারে আমরা একটু শিখি। সো আমরা এই প্যাসেজের ফ্লো চার্ট সলভ করবো। চলো, read the above text and make a flowchart showing the situation of adolescent girls। কি দেখাতে বলছে? মেয়েদের সিচুয়েশন, বাংলাদেশে নারীদের বা কিশোরীদের অবস্থাটা কি সেটা বলবো আমরা। তাহলে একটা বৈশিষ্ট্য দিয়েছে, গেটিং ম্যারিড আর্লি, একটা ফ্রেজ, রাইট? কোনো সমস্যা নেই, আমরা নাউন ফ্রেজ দিতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ দিতে পারি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিতে পারি, প্রিপোজিশনাল ফ্রেজ দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা বৈশিষ্ট্য কি? তারা আর্লি বিয়ে হয়ে যায়, খুব দ্রুত তাদের বিয়ে হয়ে যায়। আমরা বাকি বৈশিষ্ট্যগুলো তুলে ধরবো, হ্যাঁ, আমরা অবশ্যই ক্রনোলজি মেনটেন করব। তাহলে বাংলাদেশের কিশোরীদের বৈশিষ্ট্য লিখতে গেলে আমরা কি কি বৈশিষ্ট্য দিতে পারি, চলো আমরা সেগুলো একটু দেখি। হ্যাঁ, তাহলে একটা বৈশিষ্ট্য কি? ওকে, বিয়ের ঘটনা এখানে এখনো পর্যন্ত আসে নাই, সো এর আগের ঘটনা দিতে পারবো না। এই যে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ আর ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি, না এটা আসবে না, চাইল্ড ম্যারেজ এখানে আসতে পারে। হ্যাঁ, এখানে একটা বৈশিষ্ট্য আসতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমি কি পড়তে পারি? যে এক্সক্লুশন, এটা বলতে পারি যে এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, এটা একটা বৈশিষ্ট্য, রাইট? যেহেতু এখানে বিয়ের ঘটনা আসছে, দেখো চাইল্ড ম্যারেজ মানে বিয়ের ঘটনা আসছে, তাহলে আরেকটা বৈশিষ্ট্য হতে পারে কি? যে এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, এটা একটা উত্তর হতে পারে। চলো, এক্সক্লুশন ফ্রম, দেখো এটা কিন্তু একটা গেটিং দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে একটা জিরান দিয়ে শুরু হয়েছে, আমরা একটা নাউন ক্লজ দিয়ে, নাউন ফ্রেজ দিয়ে শুরু করব। এক্সক্লুশন ফ্রম
কি ছিল এক্সক্লুশন ফ্রম হেলথ এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস। ঠিক আছে, ওকে, তাহলে এইটা গেল। হ্যাঁ, তারপরে আর কি বৈশিষ্ট্য রয়েছে বাংলাদেশের কিশোরীদের? দেখো আরো তারা কি কি ঝুঁকির মধ্যে থাকে। একটা গেল। এবার আসো ভালনারেবিলিটি টু ভায়োলেন্স এন্ড সেক্সুয়াল অ্যাবিউজ। এটা একটা উত্তর হতে পারে যে তারা কিসের ঝুঁকির মধ্যে থাকে? ভায়োলেন্সের এবং সেক্সুয়াল অ্যাবিউজের। তাহলে ভায়োলেন্স এন্ড সেক্সুয়ালের ভালনারেবিলিটিতে তারা থাকে, ঝুঁকির মধ্যে থাকে। তাহলে কি পাচ্ছি? ভালনারেবিলিটি টু টু কি পেয়েছিলাম? ভালনারেবিলিটি টু কিসের? ভায়োলেন্স, রাইট, ভায়োলেন্স এন্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ওকে, আচ্ছা, তাহলে এটা পেলাম। তাহলে আর কি বৈশিষ্ট্য আছে বাংলাদেশের নারীদের বা কিশোরীদের? আমরা সেটাও খুঁজে বের করি। এই পর্যন্ত আমাদের পেজ শেষ, তারপরে পেজে আসো। দ্য লিগ্যাল এজ অফ ওকে আর ম্যারিড বিফোর দ্য এজ অফ ওকে, অল্প বয়সে বিয়ে হচ্ছে। তাহলে এখানে আর মেয়েদের কোনো বৈশিষ্ট্য লিখে নেই। হ্যাঁ, আচ্ছা, ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড। ওকে, এক্ষেত্রে আসি। when a girl gets married usually drops, তাহলে এখানে একটা পাচ্ছি যে মেয়েরা স্কুল থেকে ঝরে পড়ে। তাহলে ড্রপিং আউট অফ স্কুল আমরা কিন্তু আইএনজি যুক্ত করে চালিয়ে দিতে পারি। তাহলে ড্রপিং আউট অফ স্কুল। ওকে, তাহলে একটা উত্তর গেল ড্রপিং আউট অফ স্কুল। তারা বিয়ের পরে কি হয়? তাহলে স্কুল থেকে ঝরে পড়ে, ড্রপিং আউট অফ স্কুল। অথবা বিং ড্রপড আউট অফ স্কুল। হ্যাঁ, আমরা পেসিভি দিই, বিং ড্রপড আউট অফ স্কুল। তারা স্কুল থেকে ঝরে পড়ে, মেয়েরা স্কুল থেকে ঝরে পড়ে, এটা আরেকটা বৈশিষ্ট্য। ওকে, এবার আরো আসি তারা আর কি কি সমস্যার সম্মুখীন হয় সেগুলো আমরা তুলে ধরি। এই পেজটা গেল, এটাও গেল, এটাও গেল। ওকে, তারপর আসো অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি বার্ডস ফ্যামিলি আর। ওকে, এখানে আর আমরা কিছু পাচ্ছি না। আচ্ছা, আরেকটা পাই, শি ইজ মার্জিনালাইজড। এটার উত্তর হতে পারে। তারপর আমাদের ভালো অপশন আছে কিনা দেখি। সিগনিফিকেন্ট হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি। ওকে, তাহলে এখানে বলতে পারো যে ফেসিং সিগনিফিকেন্ট হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি এন্ড চাইল্ড বার্থ। তাহলে আরেকটা তথ্য পাইলাম তাদের কি বৈশিষ্ট্য? কিশোরীদের হচ্ছে তারা ফেসিং সিগনিফিকেন্ট হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি এন্ড চাইল্ড বার্থ, অর্থাৎ কিশোরীরা গর্ভধারণ এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে ব্যাপক রকম স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়। তাহলে কি পাচ্ছি? ফেসিং সিগনিফিকেন্ট হেলথ রিস্কস, ফেসিং, অথবা কি হচ্ছে এক্সপেরিয়েন্সিং দিতে পারো, ফেসিং সিগনিফিকেন্ট health risks in terms of pregnancy and childbirth. ওকে, তাহলে আর লাস্ট একটা লাগবে যে বাংলাদেশের নারীদের আর কি বৈশিষ্ট্য দিয়ে কিশোরীদেরকে ব্যাখ্যা করা যায়। চলো আর একটা উত্তর আমরা নেই একদম শেষের দিক থেকে। এটা গেল, রাইট? তাহলে কি আরেকটা পাচ্ছ যে আনইনফর্মড অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। শেষ। তাহলে আনইনফর্মড অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। তাহলে আমাদের উত্তর হয়ে গেল ফ্লো চার্টের। খুব কম জানে, তাহলে আনইনফর্মড একদমই জানে না, ফর্মড অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, informed about reproductive health and contraception. ঠিক আছে?
শেষ। ওকে, এই হচ্ছে আমাদের এই প্যাসেজের ফ্লোচার্ট। সো এটা লিখলে তুমি মোটামুটি পূর্ণাঙ্গ মার্ক পাবা, ঠিক আছে? চলো আমাদের আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সামারি। সো আমরা যদি এই প্যাসেজটার সামারি লিখতে চাই তাহলে কি লিখবো, কতটুকু লিখবো, এটার একটা আমরা সুন্দর পূর্ণাঙ্গ ফরম্যাট দিয়েছি। সো আমরা একবার পড়ে নিই, হ্যাঁ, খেয়াল করো কি বলছে। দ্য প্যাসেজ ডিসকাসেস adolescence as a transitional phase মানে ধাপ, marked by physical, emotional and psychological change, অর্থাৎ যেই বয়সটার মধ্যে শারীরিক, তারপর হচ্ছে আবেগীয় এবং মানসিক অনেক পরিবর্তন ঘটে। In Bangladesh, adolescents face numerous challenges such as lack of proper guidance, limited access to education and healthcare, early marriage and social taboos। তাদের অনেক সোশ্যাল ট্যাবুস থাকে, যে অল্প বয়সে বিয়ে হয়েছে, অথবা বিয়ে করায় দাও তাড়াতাড়ি, বেশি বয়স হলে ঝামেলা আছে, বিয়ে হবে না, সমাজ কি বলবে, এরকম বিভিন্ন ট্যাবু শিকার মেয়েরা হয়। These issues often prevent them from reaching their full potential। তাহলে এই ধরনের ট্যাবুগুলো, এই সামাজিক সমস্যাগুলো তাদের যেই পূর্ণাঙ্গ সম্ভাবনা তাদের, সেটা তারা পূরণ করতে পারে না, সেই পূরণে করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। The text emphasizes the importance of awareness, education and supportive environments to help adolescents navigate this critical stage of life successfully। তাহলে এই প্যাসেজটার মূল লক্ষ্য হচ্ছে সতর্কতা তৈরি করা, শিক্ষা দেওয়া এবং একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা, যেন ছেলেমেয়েরা যেন এই কিশোর বয়সটাকে সুন্দরভাবে সফলভাবে পার করে অ্যাডাল্টহুডে যেতে পারে। It also highlights the role of families, schools and society in ensuring adolescents well-being and development। ওকে, সমাজের বা আমাদের পরিবারের কি করণীয় এই ছেলে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে, কিশোর কিশোরদের, সেটার উপরে ফোকাস করা হচ্ছে। এই ছিল আমাদের সামারি। সো আশা করছি আমাদের ক্লাসটা এখন শেষ। এই ক্লাসের যা যা ছিল প্যাসেজ থেকে সবকিছু তোমরা বুঝতে পেরেছো। আশা করছি শেষ পর্যন্ত যদি ক্লাসটা করো মনোযোগ দিয়ে, তাহলে তুমি সফল হবা। হ্যাঁ, ক্লাসগুলো হয়তো একটু বড় হচ্ছে, খুব বেশি বড় না, কিন্তু আমি মোটামুটি সবগুলো ক্লাসকে 1.5 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করছি এবং করতেছিও। হ্যাঁ, এবং হয়ে যাচ্ছে, এবং এমন না যে টানাটানি করতেছি, সুন্দরভাবেই হচ্ছে। কিন্তু তোমাদের কাজটা তোমরা করছো কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। আমার জায়গা থেকে আমি পরিশ্রমটা করতেছি, কষ্টটা করতেছি, বাট তোমরা এগুলো পড়তেছো কিনা, তোমরা এখান থেকে উপকৃত হচ্ছ কিনা, তোমাদের যা যেটুকু নেওয়া দরকার সেটা নিচ্ছ কিনা, দ্যাটস আ ম্যাটার অফ কনসার্ন। সেটাই দুশ্চিন্তার ব্যাপার, চিন্তার ব্যাপার। সো আশা করছি তোমরা পড়াশোনা করছো ভালোভাবেই, তোমাদের উন্নতি হচ্ছে। তোমরা এই ক্লাসটার পিডিএফ যারা চাচ্ছ, তোমরা এই তোমরা যে ভিডিওটা দেখবা, এটা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবা ইউটিউবে, তোমরা একটা ড্রাইভ লিঙ্ক পাবা, সেখানে তোমরা এটা পিডিএফ পাবা। তোমরা ফেসবুকে যুক্ত থাকতে পারো আমার সাথে মানিক স্যার পেজের মধ্যে। আর হচ্ছে তোমরা যদি কারো ক্লাস নোট বানাও, বইয়ের মধ্যে দাগিয়ে দাগিয়ে পড়ো, বইটাকে যদি তোমরা সুন্দরভাবে পড়ো, তাহলে তোমরা এই মানিক স্যারের যে আমার যেই গ্রুপ রয়েছে, ইংলিশ উইনার বাই মানিক স্যার, এই গ্রুপটার মধ্যে তোমার যেই যে কোনো ধরনের নোট, ক্লাস নোট, বই সবকিছু শেয়ার করতে পারো, তোমার মতামত জানাতে পারো, ক্লাসগুলো কেমন লাগছে অনুভূতি শেয়ার করতে পারো। সো আজকে এখানেই শেষ করছি। আর ইউটিউব থেকে যারা যারা ক্লাসটি দেখছো, তোমার বন্ধু যারা আছে তাদেরকে ইউটিউবের ক্লাসগুলো দেখার জন্য তাদেরকে তুমি আমন্ত্রণ জানাতে পারো। সো আজকে এই পর্যন্তই শেষ করছি। সকলের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের সামনে ঈদ, হয়তো আমাদের 1-2 দিন ক্লাস মিস যেতে পারে। ঈদের আনন্দ করো, কিন্তু এই আনন্দের মাঝখানেও খেয়াল রাখতে হবে যে ঈদের আনন্দ ঈদের দিন করে ফেলবা, কিন্তু খুব বেশি সময় পর্যন্ত সেটা করা যাবে না, কারণ এই মাসে অর্থাৎ জুনেরই 26 তারিখ তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা শুরু। সো যত তাড়াতাড়ি সম্ভব পড়ায় ফেরত আসতে হবে, এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব আবার আমরা ছুটির পরে ক্লাসে ফিরবো। দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।